যখন বিএ থার্ড ইয়ারে, সেই সময়ে আমি অদল বদল পত্রিকা, বিমল বিশ্বাস ওনার পত্রিকা, আমার এক দূরসম্পর্কের দাদু তিনি আমাকে বার্ষিক গ্রাহক করলেন এবং সেই পত্রিকা পড়া শুরু করলাম। পত্রিকা পড়া শুরু করার পরে বিভিন্ন গল্পের ছলে, নাটকে ওখানে আমাদের অতীত ইতিহাস কিছু কিছু তুলে ধরা হতো, আমাদের জাতির ইতিহাস, আমরা কোন জাতির মানুষ, সমস্ত কিছু। এবার ওই যখন পড়া শুরু করলাম তখন আমার মনে হলো আমি এক অক্ষরও পড়াশুনো শিখিনি। আমার এতদিনের যা পড়াশুনো সেটা আমার পড়াশুনো, আমার জন্য পড়াশুনো নয়, আমার একটা চাকরির জন্য পড়াশুনো। কিন্তু আমার অস্তিত্ব কি, আমার পরিচয় কি, আমার অতীত কি, আমার ভবিষ্যৎ কি, তার বিন্দুমাত্র লেশটা তার মধ্যে ছিল না। কিন্তু এখানে দেখছি যে এটা একটা অন্য জগৎ, এটা আমাকে চিনিয়ে দেওয়ার একটা জায়গা। তো সেইখান থেকে সামনে পেলাম বাবা সাহেব আম্বেদকরকে বিশেষ করে, এবং তৎসহ ওখানে হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তবে এবার আমরা একটু পিছন দিকে ফিরতে চাইছি। আমরা শুরুটা করেছিলাম একটা মিডিল পোর্শন থেকে, যে গান দিয়ে, কিন্তু ভাই পবিত্র বিশ্বাসের কাছে আমাদের জিজ্ঞাস্য যে তোমার কণ্ঠ, তোমার সুর, তোমার আবৃত্তি, এটা তুমি যদি ব্যক্তিগতভাবে অন্য জায়গায় নিয়ে যেতে হয়তো আরও অনেক অনেক বেশি প্রসার পেতে, কিন্তু এই মূল নিবাসী সমাজের মানুষের হরিচাঁদ, গুরুচাঁদ, আম্বেদকর, মহাপ্রাণ, জ্যোতিরাও ফুলে, সাবিত্রী ফুলে, পেরিয়ার, সাউজি মহারাজ, যারা যারা আমাদের এই সমাজের মনীষী আছে, তাদেরকে কেন্দ্র করে তুমি এই লাইনটায় কেন এলে, এবং এই লাইনটা এসে কিভাবে এলে, কেন এলে, এবং যে এই লাইনটায় কেন বেছে নিলে, তোমার নিজের অভিজ্ঞতা থেকে পরবর্তী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছো, সেই বিষয়টা তোমার কাছ থেকে আমরা একটু শুনব। এবং শোনার পরে তোমার যদি মনে হয় যে গানের মাধ্যমে তুমি আর একটু ভাবে ভালো উপস্থাপনা করতে পারবে, কারণ এটা পরিষ্কারভাবে ভালো, অনেকে গানের মাধ্যমে ভালোভাবে উপস্থাপনা করতে পারে, অনেকে আবার আলোচনার মাধ্যমে উপস্থাপনা করতে পারে। যেভাবে তুমি উপস্থাপনা করতে পারো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার কি বার্তা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে? আচ্ছা, আসলে যে প্রশ্নটা করেছেন এর উত্তর খুব সংক্ষেপে দেওয়াটা একটু জটিল, কারণ এর পেছনে তো অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক অভাব, অনেক অনটন, অনেক প্রতিকূল পরিস্থিতি পিছনে রয়েছে। তার ভিতর দিয়ে আজকে যেখানে অন্তত দুমুঠো দুবেলা অন্ন তো যোগান দিতে পারছি, করতে পারছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ, বাবা সাহেব আম্বেদকর যদি না আসতেন, আমিও এখানে থাকতাম না, আপনার সঙ্গে কথা বলার মতো এই জায়গায় আসতেই পারতাম না কোনোভাবে। হয়তো মাঠে কথা নয়, আমি হয়তো তোমার সঙ্গে কথা বলার সুযোগ পেতাম না, মাঠে ঘাটে হয়তো এই মুহূর্তে একটা লেংটি পরে কাজ করতাম। তো যাই হোক, এখানে আসার পিছনে প্রথম সূত্রপাত আমাদের পূর্বপুরুষ তৎকালীন মানে অখণ্ড ভারতবর্ষের নাগরিক, কিন্তু পরবর্তীকালে যে খণ্ডিত ভারতবর্ষ, এখন যেটা পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গের আমার পূর্বপুরুষেরা, আর যে অঞ্চলের মানুষ আমার পূর্বপুরুষেরা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সেই অঞ্চলেরই মানুষ। তো আমার ঠাকুর দাদা সেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন, সেই আন্দোলনের ঢেউয়ের প্রভাবে প্রভাবিত ছিল, এবং তিনি ওই আন্দোলনের প্রভাবেই নিজের সন্তানদের শিক্ষিত করে নেওয়ার একটা চিন্তাভাবনা মাথায় নেন। তো সেই পরিস্থিতিতে তার ছেলেমেয়েরা সবাই হয়তো সেইভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেনি, কেউ কেউ হয়েছে কিন্তু সবাই হয়ে উঠতে পারেনি। সেই প্রবাহ, সেই চিন্তা ভাবনার প্রবাহ কিন্তু আমার বাবার মধ্যেও ছিল। তো
তো যাই হোক, দেশভাগের বলি হয়ে একটা দুরবস্থার ভিতর দিয়ে এই দেশে চলে আসা এবং কঠিন একটা অভাব অনটনের মুখোমুখি হওয়া, কিন্তু তার মধ্য দিয়ে আমার বাবার মনের মধ্যে যে কথাটা, যে ভাবনাটা ভীষণভাবে কংক্রিট হয়ে গেছিল, একেবারে স্থির হয়ে গেছিল, সেই ভাবনাটা যে গুরুচাঁদ ঠাকুরের কথা, সেটা হলো খাও বা না খাও, ছেলে মেয়েকে শিক্ষা দাও। তা আমার বাবা এমন, বাবা এবং মা দুজনে এই যে ধনুক ভাঙা পণ বা একেবারে মরণপণ বলা চলে, যে আমরা যদি ভিক্ষে করেও খাই, মানে এই কথাগুলো তো বারবার শুনেছেন বিভিন্ন জায়গায়, যে ভিক্ষে প্রয়োজনে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। এইরকম দুরবস্থার পরিস্থিতির মধ্যেও এসেও কখনো কিন্তু অটল হননি তার সিদ্ধান্তে, ছেলে মেয়েকে মানুষ করবেন। তো যাই হোক, অমানসিক পরিশ্রম, কঠোর পরিশ্রম, তার ভিতর দিয়েও মানে একবেলা খেতে বা পাই বা না পাই, আমাদের বইয়ের খাতার কলমের যোগানের কিন্তু অভাব তিনি রাখেননি, চেষ্টা করেছেন ভীষণভাবে। তবে একটা কথা কি, বাবার মনের মধ্যে এই বাসনা ছিল, আমরা নিজে কানেও শুনেছি যে তিনি এই রকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছেন, যে ছেলে মেয়েকে শিক্ষিত করো, গুরুচাঁদ ঠাকুর। কিন্তু আমরা যতদিন পড়াশুনো করেছি, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কারা বা তাদের চিন্তা ভাবনা কি, তাদের দর্শন কি, এগুলো বোঝার জন্য কখনো কৌতূহলীও হয়নি বা বিষয়টা সম্পর্কে অতটা ভাবতেও যায়নি। তো এবং আরো একটা বিষয় যেটা আমার মনে হয় এটা একটা বড়, আমাদের সমাজের পিছিয়ে থাকার পিছনে একটা বড় কারণও বটে। আমরা যতদিন প্রথাগত শিক্ষার সঙ্গে যুক্ত থাকি, একাডেমিক যে আমাদের এডুকেশন, অর্থাৎ একেবারে 1 থেকে MA পাস পর্যন্ত, এই যে শিক্ষা ব্যবস্থা, যে পাঠ্যসূচি, তার মধ্যে কিন্তু আমাদের এই যে সমাজের জন্য আন্দোলনকারী মানুষগুলোকে চিনিয়ে দেবার কোনো সূচিতে কোনো পাঠ থাকে না। এখানে কি পাঠ, আমরা আমাদেরকে চেনানোর জন্য কোনো নির্দেশিকা থাকে না। এখানে ওই ভারতবর্ষ কারা শাসন করেছে, অর্থাৎ আজ থেকে 500-700 বছর আগে বা 1000 বছর আগে কারা এসছে, সেইখান থেকে শুরু হয়। অর্থাৎ ওই যে শক, হুন, পাঠান, মোগল, এখান থেকে শুরু হলো ভারতবর্ষের শাসন, বহিরাগতদের আগমনের কথা আর ইংরেজদের তাড়ানো পর্যন্ত। এই তো 1 থেকে MA পর্যন্ত এই শেখানো হয় একদম। কিন্তু মূল জায়গাটায় কিন্তু কেউ কোনো পাঠ্যসূচিতে যাওয়ার চেষ্টা করে না। অর্থাৎ এটা বোঝানো হয় না যে বহিরাগত, মানে আর্যরাও যে বহিরাগত, মানে বহিরাগত আর্য যারা, ওই জায়গাটা এড়িয়ে যায়। এমনি বলে বৈদিক যুগ, আর্য যুগ ইত্যাদি ইত্যাদি বলে বর্ণভেদ প্রথা ছিল, কিন্তু তা নিয়ে বিস্তর আলোচনা থাকে। এবং যে জায়গাটা বরাবরই গোপন করে যাওয়া হয় সেটা হলো এই শোষণের ইতিহাসটা। যে বর্ণবাদীরা, তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা এই নিম্নবর্গের, তথাকথিত নিম্নবর্গের মানুষদের কত নির্মম অত্যাচার করতো, এই ইতিহাসটা কিন্তু কোথাও স্পষ্টভাবে তুলে ধরা হতো না। যে কারণে আমাদের অতীত ইতিহাস যে কত মর্মান্তিক, যন্ত্রণাদায়ক, সেই যন্ত্রণার লেশ মাত্র আমরা উপলব্ধি করতে পারি না। যার জন্য আমরা ভাবি যে আমাদের একমাত্র শিক্ষার লক্ষ্য হলো ওই একটা চাকরি পাওয়া, ওই চাকরি পরীক্ষায় যা আসবে ওতে পাশ করে যাওয়া, এবং চাকরি পেলে আমি খাবো দাবো, আমার বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবো, এই হলো একটা লক্ষ্য। কিন্তু এর পেছনে একটা জাতির ইতিহাসকে যে ভুলিয়ে দেবার ষড়যন্ত্র রয়েছে, এটা কিন্তু বিন্দুমাত্র আমরা কোথাও, মানে অধিকাংশ আমাদের চাকরিজীবীওয়ালা শিক্ষিত সমাজের এই অবস্থা। এবং তাই মানে 99% বললেও কম হয়ে যায়, যেহেতু এই গতানুগতিক স্রোতে তারা চলছে। এখানে তো ওই জাতির ইতিহাস স্মরণ করিয়ে দেবার জন্য কোনো পাঠ নেই, কোনো অধ্যায় নেই, যে কারণে এরা সবাই ভুলে আছি আমরা। এইভাবেই চললাম প্রায় বলা চলে যে আমি যখন BA 3rd ইয়ারে, সেই সময়ে আমি অদল বদল পত্রিকা, বিমল বিশ্বাস ওনার পত্রিকা, আমার এক দূর সম্পর্কের দাদু, তিনি আমাকে বার্ষিক গ্রাহক করলেন এবং সেই পত্রিকা পড়া শুরু করলাম। পত্রিকা পড়া শুরু করার পরে বিভিন্ন গল্পের ছলে, নাটকে ওখানে আমাদের অতীত ইতিহাস কিছু কিছু তুলে ধরা হতো, আমাদের জাতির ইতিহাস, আমরা কোন জাতির মানুষ, সমস্ত কিছু।
এবার ওই যখন পড়া শুরু করলাম তখন আমার মনে হলো আমি এক অক্ষরও পড়াশুনো শিখিনি। আমার এতদিনের যা পড়াশুনো সেটা আমার পড়াশুনো, আমার জন্য পড়াশুনো নয়, আমার একটা চাকরির জন্য পড়াশুনো। কিন্তু আমার অস্তিত্ব কি, আমার পরিচয় কি, আমার অতীত কি, আমার ভবিষ্যৎ কি, তার বিন্দুমাত্র লেশ তার মধ্যে ছিল না। কিন্তু এখানে দেখছি যে এটা একটা অন্য জগৎ, এটা আমাকে চিনিয়ে দেওয়ার একটা জায়গা। তো সেইখান থেকে সামনে পেলাম বাবা সাহেব আম্বেদকরকে বিশেষ করে, এবং তৎসহ ওখানে হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে রয়েছে। এবার আমি ভাবলাম বাবা সাহেব এরকম একজন শিক্ষিত, বিশ্বমানের শিক্ষিত মানুষ, এত ডিগ্রিধারী মানুষ, তার সঙ্গে সঙ্গে হরিচাঁদ গুরুচাঁদ যারা কিনা অবতার কৃষ্ণ ধর্মকর্ম নিয়ে থাকেন, তাদের কথা কেন উঠে আসে ওই বইয়ের মধ্যে, কেন হরিচাঁদ গুরুচাঁদের কথা? তখন থেকে আমার কৌতূহল হলো নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্রটা খুঁজতে গিয়ে আমি লীলামৃত আমার বাড়িতেই ওই লাল কাপড়ে বাঁধা থাকতো, বাবা চিরকালই ওই একবার করে খুলতেন আবার বেঁধে রাখতেন। তো সেই লাল কাপড়ে বাঁধা সেই লীলামৃত নিয়ে পড়া শুরু করলাম, কিন্তু যা পেলাম সেটা খুব বেশি উৎসাহজনক নয়, কারণ তার 12 আনাই বৈদিকতায় ভরা আমি যেটা পেলাম। কিন্তু যে 4 আনা জায়গা, যেটা মনে হলো এটাই আমাদের ইতিহাসের ইঙ্গিত, আমাদের অতীত ইতিহাসের ইঙ্গিত এখানেই রয়েছে, আমাদের পরিচয়। তারপরে আস্তে আস্তে গুরুচাঁদ চরিতে সেখানে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে একটা প্রশস্ত ক্ষেত্র পেলাম, আমাদের অতীত ইতিহাসের একটা পরিচয় পেলাম, আমরা আসলে কোত্থেকে এসেছি। যাই হোক, এইভাবে আমি আমার পরিচয়কে খুঁজে পেলাম। এবার ততদিনে মানে আমার অন্য দিক যদি ভাবি, আমি ভালো লাগতো গান বাজনা ভালো লাগতো। এবার গান গাওয়া শিখতে, মানে গান শেখার ইচ্ছা প্রবলভাবে ভিতর থেকে ছিল, কিন্তু বাড়ির আর অর্থনৈতিক অবস্থা সেটা মানে একটা শৌখিন ব্যাপার হয়ে যায়। গান শেখা মানে একটা শৌখিনতা, সে পরিস্থিতিকে বাড়ি থেকে সাপোর্ট করার মতো কোনো রকম অনুকূল পরিবেশ ছিল না। তবু আমি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে 3 বছর গান শিখেছি। অর্থনৈতিক অবস্থা খারাপ, এই বিষয়টা গানের স্যারকে বলাতে তিনি আমাকে বিনা পারিশ্রমিকই শেখাতেন। যদি তোমার গানের স্যারের নামটা একটু বলো। অবশ্যই, মাননীয় অলোক বিশ্বাস। তো তিনি প্রথমে হাত না ধরলে আমি হয়তো কোনোদিন গানই শিখতে পারতাম না, বা গাইতে মূল স্রোতে আসতেই পারতাম না। তো সেই সময় তিনি মানে সন্তান স্নেহে একরকম তিনি আমাকে গান শেখানো শুরু করলেন। আমার যেখানে হারমোনিয়াম নেই, যেখানে মানে বাড়িতে প্র্যাকটিস করার জন্যে তো হারমোনিয়াম দরকার হয়, সেই প্র্যাকটিস করার জন্য উনি ওনার ঘর ছেড়ে দিয়েছিলেন যে তুমি প্র্যাকটিস করো, যখন অবসর ফাঁকা থাকতো। কোনোভাবেই কখনো আমাকে বুঝতে দেননি যে আমার কিছু অসুবিধে আছে, প্রতিবন্ধকতা রয়েছে বাড়ির। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে শুরু হলো আমার যাত্রা। তো সেটা হলো আমার মাধ্যমিকের আগে থেকেই। কিন্তু ওই যে বললাম যে আমি যখন 3rd ইয়ারে, তখন এসে আমার মনে হলো আমার কথা কোথায়। তো ততদিনে গানও আমি অনেকটা শিখেছি, সামান্যই, যদিও গানের জগতের ক্ষেত্রে সামান্য। তখন আমি গাই রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, যে গানগুলো মানুষ প্রচলিত যে গানগুলো শোনে সেই গানগুলোই আমি গাই। তবে খুব মানে আমার কোনোদিনই টানেনি ধর্মীয় আধ্যাত্মিক গানের দিকে, আমার কোনোদিনই মন টানেনি। এমনি গাইতাম রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, যে গানগুলো মানুষ শোনে। তো ওই যে 3rd ইয়ার বললাম, ওই সময় এসেই মনে হলো, কেবল মনে হওয়া শুরু হলো, কিন্তু মূল মোড়টা হলো আমার MA পাস করার পরে, চাকরি পাওয়ার পরেই আমার জীবনের একটা মোড় এসে গেল। কীরকম, যে আমি যে গান গাই সেই গান তো আমার গান নয়, আমার জাতের গান নয়, আমার মানুষের গান নয়, আমার মানুষের মুক্তির গান নয়। এই মানুষগুলো তো যাদের কোনো অভাব নেই, যাদের কোনো পিছনের
পিছুটা নেই, যারা সুখে স্বাচ্ছন্দ্যে আছে তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের মনকে তুষ্ট করার জন্য গান। কিন্তু আমার মানুষ যারা সত্যিকারের বঞ্চিত, শোষিত, সেই শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ খুঁজে পাবে, সেই বার্তা কোথায় এই গানের মধ্যে পাইনি। তো সেই সময় ভালো ভালো সুযোগ পাচ্ছিলাম, আসছিল সামনে, একটা ভালো জায়গায় হয়তো চলেও যেতে পারতাম, পৌঁছেও যেতে পারতাম। কিন্তু আমি সেই মোহমায়া ত্যাগ করে ভাবলাম আমার গান গাই, আমার মানুষের গান গাই, আমার জাতের। তো আমি খুব বেশি বিস্তৃত করে বলছি না, কারণ এর আগে আমি মানে অদল বদল পত্রিকা তোমার জীবনে বদল এনে দিয়েছে। একদমই তাই। আর এইটা দর্শকদের উদ্দেশ্যে বলা যে অদল বদল পত্রিকাটাকেই যে বিভিন্ন ধারাবাহিকভাবে যে লেখাগুলো বের হতো, একদম, বিশেষ করে লেখিকা শিপ্রা বিশ্বাস, তার যে অদল বদল পত্রিকায় যে লেখাগুলো বের হতো, একটা একদম ধারাবাহিক দামি বই বেরিয়েছিল, এবং সেই বইটার নাম হচ্ছে অন্বেষণ। সেই অন্বেষণ বইটা আমাদের সমাজের পক্ষে ভীষণ ভাবে এই অতীতের ইতিহাস জানার জন্য ভীষণ ভাবে। তবে আর একটা জিনিস দেখলাম, মানে ওই অদল বদল গল্পে বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় গল্প বেরোতো, সেই গল্পের সংকলন করেছেন আমাদের সুধীর রঞ্জন বাবু। সুধীর বাবুই ওটা মেইনটেইন করতেন, এডিটিং ভাবে। এবং শুধু এই ক্ষেত্রে নয়, মানে অদল বদল পত্রিকা সুধীর রঞ্জন হালদার, শ্রদ্ধেয় মাননীয়, যে ভাষাই ওনার ক্ষেত্রে ব্যবহার করি না কেন, মানে ওনার অবদান মানে এখনো ভোলার নয়। এবং এই বয়সেও শ্রদ্ধেয় সুধীর রঞ্জন হালদার মহাশয় যেভাবে আমাদের সমাজের জন্য কাজ করছেন, এবং আমাদের যে বিভিন্ন রকমের লেখা বই টই বের করবার জন্য উনি মানে তার অবদান মানে ভোলার নয়। তিনি আমাদের সমাজের একজন প্রণম্য এবং শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগে, আমাদের সমাজের তো একটা রীতি হয়ে গেছে, আমরা কোনো মানুষের মানে জীবিত অবস্থায় তার মূল্যায়নটা করি। এই যে মানুষটা আজকে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, 75 বছর, এই মানুষটার কিন্তু যথাযথ মূল্যায়ন তো দূরে থাক, আমরা ন্যূনতম মূল্যায়ন এখনো করতে পারি না, মর্যাদাটা দিইনি। ওনার যে প্রাপ্য সম্মান সেটা আমরা এখনো দিইনি, দিতেই পারছি না বা দিচ্ছি না। এই অবহেলার শিকার, মানে উনি হয়তো মনে করছেন কিনা জানি না, উনি মনে করবেন না, কারণ উনি তো নিঃস্বার্থভাবে শ্রম দিয়ে যাচ্ছেন সমাজের জন্য। কিন্তু আমার কষ্ট লাগে, এই মানুষটাকে যদি কোনোভাবে একটু মর্যাদা দিতে পারতাম ওনার জীবৎকালে, হয়তো কিছুটা স্বস্তি পেতাম, শান্তি পেতাম। আমরা এই ভুলটা বরাবরই করি, জীবৎকালে সেই মানুষটার মর্যাদা দিই না, যে হারিয়ে ফেলি যখন। ওই যে যখন বললাম এই যে বাবা সাহেবকে নিয়ে, যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে, যে জীবিত অবস্থায় আমরা কোনো মানুষেরই মূল্য দিই না সেই অর্থে। আর যে কথা বলতে চাইছিলাম, যে অদল বদল পত্রিকা, মানে একটা পত্রিকা যে একটা মানুষকে কিভাবে পাল্টে দিতে পারে, তার একটা উৎকৃষ্ট নিদর্শন অদল বদল পত্রিকা। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলছি, আমার ক্ষেত্রে একটা ইতিহাস আছে, সেটা এখন না, ওই এক অদল বদল। আর বলছিলেন যে সমাজের প্রতি কি বার্তা, সমাজের প্রতি বার্তা দেওয়ার কথাটা আমি আমার মানে বিস্তর কথা সংক্ষেপে বলার জন্য যে অগোছালো ব্যাপারটা তার মধ্যেই বলে ফেলেছি, যে আমি MA পাস পর্যন্ত বলেছি। প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে MA পাস করলেও আমাদের সমাজের সত্যিকার শিক্ষিত বলতে যা বোঝায়, বা গুরুচাঁদ ঠাকুর যে শিক্ষিত সমাজ চেয়েছিলেন, সেই শিক্ষিত সমাজের মানে ক অক্ষর শিক্ষিত নয় সে। MA পাস করে গেলেও, বা আমি বলবো MPhil PhD করা পর্যন্ত কোন ডিগ্রিধারী, সে গুরুচাঁদ ঠাকুরের যে উদ্দেশ্য শিক্ষিত সমাজ গড়ে তোলা, সেই শিক্ষিত মানুষের ক অক্ষর শিক্ষিত হতে পারবে না। এই মনুবাদী মানে পাঠ্যসূচি অনুসরণ করে প্রথাগত শিক্ষা শিক্ষিত। যদি 1 মিনিট বলি, গুরুচাঁদ ঠাকুর স্যার বিদ্যা শিক্ষা করো ঘরে ঘরে, আমরা বিদ্যা পেয়েছি, ডিগ্রি সার্টিফিকেট পেয়েছি, কিন্তু শিক্ষা পাইনি। সেটাই। এবার গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাটা ছিল অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষকে
জ্ঞানের আলোয় চেতনা প্রদীপ্ত হয়ে শিক্ষিত হও, এবং তার জন্য অবশ্যই প্রথমে হ্যাঁ, পুঁথিগত শিক্ষাটা ছিল। একই কথা দেখুন বাবা সাহেব বলেছি যে আমি পণ্ডিত ব্যক্তি চাই না, আমি জ্ঞান প্রাপ্ত জ্ঞান প্রাপ্ত জ্ঞান মানুষ প্রাপ্ত চাই। আলো। এই যে মিল হয়ে এই যে গেল। মিল হয়ে গেল। দেখুন এখানে আর আপনার মানে কত ভাবে মিল রয়েছে। আমি এই নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম, বা নকুল চন্দ্র মল্লিক উনিও লিখেছেন, আমাদের প্রশান্ত লিখেছে। বহু জায়গায় রয়েছে বাবা সাহেব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই মিলটা। তো যেটা বলার সেটা হলো ওই যে বলাই হয়ে গেল যে এমএ পাস, এমফিল, পিএইচডি করেও ওই জ্ঞান প্রাপ্ত শিক্ষিত ওটা বিদ্যা অর্জন হয়ে হওয়া যায় যায় না, না। শিক্ষা অর্জন না। এর জন্য অন্য শিক্ষা অর্জন করতে হয়। মানে ওই শিক্ষাটা হয়েছে অর্থ উপার্জন করে বিলাসবহুল হ্যাঁ। জীবন যাপনের জন্য। এডুকেশন ফর আর্নিং, কিন্তু সমাজকে জাগরিত করার জন্য শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। এডুকেশন ফর লার্নিং হয়নি। একদম যেটা হয়েছে সেটা খুব পরে এসে, এবং পরে অল্প এসে মুষ্টিমেয় মানুষের মুষ্টিমেয়। আমার সমাজের উদ্দেশ্যে বার্তা হলো যে ওই শিক্ষায় শিক্ষিত হতে গেলে দৃষ্টিভঙ্গি একটু বদলাতে হবে। একদম কোনো সিদ্ধান্ত বা কোনো প্রথাগত নিয়ম, যেটা গৌতম বুদ্ধের কথা যে দীর্ঘকাল ধরে বয়ে আসছে বলে তুমি বিশ্বাস করবে, বা অনেকে বলছে বলে বিশ্বাস করবে, এই চিন্তা ভাবনাটা বদলানো দরকার। এবং কোনো কিছু গ্রহণ করতে গেলে তাকে যুক্তি, বুদ্ধি, জ্ঞান প্রয়োগ করে তবে তাকে তার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং প্রত্যেক ক্ষেত্রেই তাকে নিজস্ব মস্তিষ্ক প্রয়োগ করতে হবে, নিজের মস্তিষ্ককে প্রয়োগ করতে হবে, তবেই যদি শিক্ষিত সত্যিকারে হওয়া যায়। মানে নিজের জীবন দিয়ে এটাকে পরীক্ষা করে নিতে হবে। সেই এবার আমি আসি, আমি সুধীর বাবুর কথা বলছিলাম, সুধীর রঞ্জন হালদার। উনি আমাকে একটা গান পাঠিয়েছিলেন। উনি তো বাহ, ভীষণ ব্যস্ত মানুষ, আমাকে অনেকগুলো গান পাঠিয়েছেন। ওনার গানের আমি একটা পুরো একটা বইয়ের মতোই হয়ে যায়, অ্যালবাম তো হবেই। পাঠিয়েছিলেন যে একটা অ্যালবাম করা যায় কিনা, তো সেটা আমি এখনো করে উঠতে পারিনি। কিন্তু উনি বাবা সাহেবের উপরে বা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের উপরে যে গান দিয়েছে সেই গান আমি করে ফেলেছি ইতিমধ্যে। তো এই মুহূর্তে যেহেতু সুধীর রঞ্জন বাবুর কথা উঠলো, মাননীয় সুধীর রঞ্জন হালদার, তার লেখা অতি সাম্প্রতিক একটা গান আমি গাইছি।
বল। এবার আমি আর একটা গান আমার লেখা, সাম্প্রতিক একেবারে রিসেন্ট এটা শুট করা, বাবা সাহেবকে কেন্দ্র করে। এরপরে যখন আবার বসবো মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে করবো বেশিরভাগ গান। আসলে কি, আমরা তো দীর্ঘদিন ধরে অত্যাচারিত শোষিত হচ্ছি এবং প্রায় 200 বছর হয়ে গেল আমাদের এই পল্লীবাসী ঘুমিয়ে থাকা মানুষদের জাগানোর প্রয়াসটা শুরু হয়েছে। সেই জ্যোতিবা ফুলে, সাহুজি মহারাজ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মানুষকে জাগানোর প্রয়াসটা শুরু হয়েছে, আন্দোলনটা শুরু হয়েছে। সেইভাবে মানে সেই গৌতম বুদ্ধের পরে আমার মনে হয় আর বেশি সময় আমাদের নেওয়া উচিত হবে না জাগার জন্য। তোমার কথার সঙ্গে আমি একটু সংযোজন করি। বাবা সাহেব, মহাপ্রাণ, হরিচাঁদ, গুরুচাঁদ, জ্যোতিরাও ফুলে, সাবিত্রী ফুলে যারা যারা ছিলেন, তাদের যে মূল দর্শনটা, যে বহুজনের যে অধিকারটা, কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে চাপা পড়ে গিয়েছে। সেইটাকে একদম বলা যায় যে কবর থেকে বা একেবারে সেই সমুদ্র গর্ভের থেকে টেনে বের করেছেন যে মানুষটি, সেই মানুষটি না এলে কিন্তু ভারতবর্ষে কিন্তু বহুজন আন্দোলনটাই হারিয়ে যেত। সেই মহান মানুষটি হচ্ছে কাশিরামজি। হ্যাঁ, আমাদের সবাইকে মনে রাখতে হবে সেই কাশিরামজি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, গানের আগে একটা নতুন তথ্য পেয়েছি। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে আমরা এখনো সেইভাবে চিনতে পারিনি। সেই মহাপ্রাণকে মহাপ্রাণ হিসেবে চেনানোর যে কাজটা করেছেন, তার প্রধান হচ্ছেন কাশিরামজি। এবং সেই বিষয়টা বিস্তারিত আছে কানাইলাল বিশ্বাসের যে ভিডিও মধ্যমূল্যবাসী মিডিয়াতে। আমি 1 মিনিটে বলি। কাশিরামজি বাংলা এসে প্রথমে বলেন যে বাবা সাহেবকে যিনি সংবিধান সভায় পাঠালেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, তার সম্পর্কে আমাকে ইতিহাস চাই, তার হিস্ট্রি চাই। কিন্তু সত্যি কথা বলতে গেলে লিখিত ইতিহাস কিছু ছিল না বলে চলে। তখন এই KL বিশ্বাস বা কানাইলাল বিশ্বাস এর দায়িত্ব দিলেন রণজিৎ শিকদার মহাশয়কে। উনি চটি একটা বই লিখলেন। তারপরে দ্বিতীয় বই পরে মহাপ্রাণের ছেলে জগদীশ মন্ডল 7টা খণ্ডে ধীরে ধীরে করলেন। তারপরে সদানন্দ বিশ্বাস উনি লিখলেন। তারপরে এই যে চর্চাটা এগোচ্ছে, মূল হচ্ছেন বারুদটা জ্বালালেন কাশিরামজি। তো সেই আমাদের যে সময় এসে গেছে, আশা মানে এই সময় জায়গা দিয়ে উচিত, জায়গার জন্য মানে আর দেরি করার সময় নেই, সেই কথার উপরে মানুষ। দারুণ দারুণ। সাথী সময় এসেছে আজ রুখে দাঁড়াবা, সাথী সময় এসেছে আজ রুখে দাঁড়াবা। দেখো ঝড় উঠেছে প্রাণে বহু জনতা, ঝড় উঠেছে প্রাণে বহু জনতা। সময় তো নেই আর পিছিয়ে যাওয়ার সাথী, সময় এসেছে আজ রুখে দাঁড়াবা।
অশেষ ধন্যবাদ। চেতনা সঙ্গীত বা সমাজকে জাগরণ করবার জন্যে আমরা চেতনা শিল্পী বলে যাকে জানি, এবং এই নতুন প্রজন্মের যারা জেনেছে, হয়তো তোমাকে দেখেনি তারা কেউ, কিন্তু চেতনা শিল্পী বা চেতনা জাগরণের শিল্পী এই বাংলায় আরও হয়তো অনেকে আছে, কিন্তু আমরা যে তল্লাটে থাকি তারা কিন্তু চেতনা শিল্পী বলতে যে নামটি সর্বাগ্রে জানে সেই নামটি হচ্ছে পবিত্র বিশ্বাস। এটা মানে আমরা সবাই স্বীকার করি, এবং এই তোমার চেতনা শিল্পের মাধ্যমে, চেতনা সঙ্গীতের মাধ্যমে আগামী প্রজন্মকে তুমি আরও অনেক দূর এগিয়ে দাও, এবং আগামী দিনে এই চেতনার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে যে আমার সমাজ যে মুক্তির পথ খুঁজে পায়, যে আর আমাদের মানে থেমে থাকার সময় নয়, আমাদের অন্তিম সময় প্রায় এসে গেছে, তার থেকে এখন আমাদের রুখে দাঁড়িয়ে সামনে এগোবানোর পালা। একদমই। এবং সেটা হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব, মহাপ্রাণ এবং জ্যোতিরাও ফুলে, যারা যারা একদম সমস্ত মূল নিবাসীদের মানে যে যৌথ যে কর্মকাণ্ড, সেই জায়গায় একদিনতে এনে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো রকম কাউকে ছোট বা বড় করা নয়, কারোর মধ্যে কোনো বিভাজন নয়, সবার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই মুভমেন্টটাই হচ্ছে বহুজন মুভমেন্ট। একদমই। এর বাইরে যদি কেউ যদি আলাদাভাবে ভাবতে চায়, তাহলে সেটা বহুজন মুভমেন্টের পক্ষে সাফল্য আনা খুব কঠিন ব্যাপার। তোমার এই আজকের এই মূল্যবান সময় দেওয়া এবং সাক্ষাৎকারের জন্যে মতু ও মূল নিবাসী মিডিয়ার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এগিয়ে চলো, আমরা সঙ্গে আছি তোমার। চলো।